হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর হিস্ট্রি দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়ে রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলো আজকে আমি আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়টা বুঝিয়ে দিয়েছি এবং পড়ানোর সাথে সাথে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটা এখনও দেখে উঠতে পারোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আমি অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্ট অন করে দেখে নিতে পারো। আজকে আমি যতটুকু অংশ পার্ট বাই পার্ট বুঝিয়েছি, তার মধ্যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রচনাধর্মী প্রশ্ন, সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করতে পারোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর দেখো রচনাধর্মী প্রশ্ন উত্তর। 1-এর দাগের 1 নম্বর প্রশ্ন দেখো, মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ কী ছিল? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে 1526 খ্রিস্টাব্দে বাবর মুঘল সাম্রাজ্যে যে ভিত্তি প্রতিষ্ঠা করেছিল, 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই সেই মুঘল সাম্রাজ্য দ্রুত অবনতির দিকে এগিয়ে যায়। মুঘল সাম্রাজ্যের অবনতির কারণগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর পয়েন্টস লিখবে, ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটদের অযোগ্যতা। সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকে মুঘল শাসন কাঠামোর মধ্যে সমস্যা দেখা দিয়েছিল। ঔরঙ্গজেবের শেষ দিকে তা আরও স্পষ্ট হয়েছিল এবং ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটদের অযোগ্যতার জন্য মুঘল সাম্রাজ্যের দ্রুত অবনতি হয়েছিল। 2 নম্বর পয়েন্টস লিখবে, জায়গিরদারি ও মনসবদারি সংকট। মুঘল আমলে মনসবদারদের জায়গির দেওয়া হতো। উন্নত মানের জায়গির পাওয়ার আশায় মনসবদারদের মধ্যে ক্রমে চরম দলাদলি শুরু হয়। সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে জায়গিরদারির সংকট সৃষ্টি হয়েছিল। সম্রাট ঔরঙ্গজেব ও তার পরবর্তীকালে এই সংকট তীব্র আকার ধারণ করে। জায়গিরের সংকট মুঘল সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল। 3 নম্বর পয়েন্টস লিখবে, আঞ্চলিক বিদ্রোহ। বিভিন্ন অঞ্চলের জমিদার ও কৃষক বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ ছিল। মুঘল যুগের জমির উপর জায়গিরদারদের অধিকার স্থায়ী ছিল না। জায়গিরদারদের বিভিন্ন জায়গায় বদলি করা হতো, ফলে জায়গিরদাররা কৃষকদের কাছ থেকে অত্যাধিক রাজস্ব আদায় করত। এতে কৃষকদের ওপর শোষণ ও অত্যাচার বাড়ত। মুঘল সাম্রাজ্যের উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহগুলি হল জাট, শিখ ও শতনামী বিদ্রোহ। এরপরে 4 নম্বর পয়েন্টস লিখবে, শিবাজি ও মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে ব্যতিব্যস্ত করেছিল। ঔরঙ্গজেব মারাঠাদের দমন করার জন্য তার জীবনের শেষ 26 বছর দাক্ষিণাত্যে কাটিয়েছিল, কিন্তু তাতেও সাফল্য পাননি। এরপর 5 নম্বর পয়েন্টস লিখবে, বৈদেশিক আক্রমণ। নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণ এবং আহমেদ শাহ আবদারের নেতৃত্বে আফগান আক্রমণ মুঘল সাম্রাজ্যের উপর চরম আঘাত হানে, ফলে মুঘলদের পক্ষে আর ফিরে দাঁড়ানো সম্ভবপর হয়নি। এরপর হেডিং করবে উপসংহার। উত্থান পতন প্রকৃতির নিয়ম হলেও মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে এই কারণগুলি দায়ী ছিল। জাতীয়তাবোধের অভাব, আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করে, ফলে মুঘল সাম্রাজ্য অবক্ষয়ের পথে দ্রুত এগিয়ে যায়। এরপরে 1-এ দাগে 2 নম্বর প্রশ্ন দেখো, ফারুকশিয়ার ফরমান কি? ফারুকশিয়ার ফরমানে ইংরেজরা কি কি সুবিধা লাভ করেছিল? উত্তরটা হবে 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে যে ফরমান জারি করেছিলেন তা ফারুকশিয়ার ফরমান নামে পরিচিত। এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে 2 মার্কসে বা 3 মার্কসের, তোমরা এই অংশটা লিখতে পারো। এরপরে হেডিং করবে, ফারুকশিয়ার ফরমানের সুবিধা লাভ। 1 হচ্ছে, ফারুকশিয়ার ফরমানে ইংরেজ কোম্পানি কিছু বিশেষ সুযোগ সুবিধা লাভ করেছিল। মুঘল কোষাগারে বছরে 3-4 হাজার টাকা শুল্ক হিসাবে প্রদানের বিনিময়ে বাংলায় বিনা শুল্কে অভ্যন্তরীণ বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। 2 হচ্ছে, কলকাতার আশেপাশে 38টি গ্রাম কিনে কোম্পানি জমিদারির অধীনে আনার অনুমতি দেওয়া হয়। 3 হচ্ছে, মুর্শিদাবাদের সম্রাটের টাকশালী হিসাব মতো রূপো জমা দেওয়ার বিনিময়ে কোম্পানিকে কোম্পানির মুদ্রা ছাপিয়ে নেওয়ার অধিকার দেওয়া হয়। 4 হচ্ছে, বাংলায় কোম্পানির বাণিজ্য ও পণ্য চলাচলে বাধা সৃষ্টি এবং অতিরিক্ত কর বা শুল্ক ধার্য না করার জন্য বাংলার নবাব, এখানে একটা হবে, বাংলার নবাবকে নির্দেশ দেওয়া হয়। 5 হচ্ছে, কোম্পানিকে সুরাট বন্দরেও বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি দেওয়া হয়। বিনিময়ে কোম্পানি বাদশাহকে বছরে 10,000 টাকা দিতে অঙ্গীকার করে। 6 হচ্ছে, মুম্বাই টাকশালে ছাপানো কোম্পানির মুদ্রা মুঘল সাম্রাজ্যের সর্বত্র বৈধ মুদ্রা বলে স্বীকৃত হয়। এর পরের প্রশ্ন দেখো, 1-এ দাগে 3 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধের কারণগুলি উল্লেখ করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
উত্তরটা হবে 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। পলাশীর যুদ্ধের কারণগুলি হলো নিম্নরূপ। এরপর হেডিং করবে পলাশীর যুদ্ধের কারণ। প্রথম পয়েন্টস লিখবে ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব হন তখন তার আত্মীয় স্বজনেরা তার বিরোধিতা করেছিলেন। সুযোগ বুঝে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজ বিরোধী ঘসেটি বেগম ও শৌকত জং এর সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়। 2 নম্বর পয়েন্টস লিখবে দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ। বাংলায় ইংরেজ এবং ফরাসি কোম্পানি দুর্গ নির্মাণ করে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এই বিদেশি কোম্পানিগুলিকে দুর্গ নির্মাণের বন্ধের নির্দেশ দিলে নবাবের নির্দেশ ফরাসিরা মেনে নেয়, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা অগ্রাহ্য করে। এর ফলে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে অবনতি ঘটে। এরপর হেডিং করবে দস্তকের অপব্যবহার। সর্বোপরি ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্ক চূড়ান্ত অবনতি ঘটে দস্তকের অপব্যবহারকে কেন্দ্র করে। মুঘল সম্রাট ফারুক শাহের ফরমান অনুযায়ী শুধুমাত্র কোম্পানি দস্তক অর্থাৎ বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্র পেয়েছিল, কোম্পানির কর্মচারীরা নয়। কিন্তু কোম্পানির কর্মচারীরা এই সুযোগের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের উপর ক্ষুব্ধ হন। এরপরের পয়েন্টস লিখবে কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত বিরোধ। ঘসেটি বেগমের প্রিয় পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে নবাবী তহবিল তছরূপের অভিযোগ ছিল। নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে এসে তাকে হিসাবপত্র দেখানোর নির্দেশ দেন। তখন দেওয়ান রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় পাঠিয়ে দেন। নবাব বারংবার কৃষ্ণদাসকে প্রত্যর্পণ করার নির্দেশ দিলেও ইংরেজরা নবাবের নির্দেশ অগ্রাহ্য করে। এরপরে পয়েন্টস লিখবে নবাবের দূতকে অপমান। নবাবের সঙ্গে ইংরেজ কোম্পানির দুর্গ নির্মাণ কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য নবাব নারায়ণ দাসকে দূত হিসাবে কলকাতায় পাঠান। ইংরেজরা নারায়ণ দাসকে অপমান করলে নবাব ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হন। এরপর একে থেকে 4 নম্বর প্রশ্ন দেখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। উত্তরটা হবে বক্সারের যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদী দ্বিতীয় সন্ধি স্বাক্ষর করে। এই সন্ধির দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটকে কারা ও এলাহাবাদ অঞ্চল এবং বার্ষিক 26 লক্ষ টাকা কর প্রদানের অঙ্গীকার করে। এরপর দাঁড়ি হবে। বিনিময়ে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এখানে ইংরেজ হবে, হস্যিকাটা কেটে দেবে, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি সংক্রান্ত অধিকার প্রদান করে। এখানে বাংলার পর কমা, বিহারের পর কমা দেবে। এরপর হেডিং করবে দেওয়ানি লাভের গুরুত্ব। কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা। এরপর হেডিং করবে দেওয়ানি লাভের গুরুত্ব। কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা। দেওয়ানি লাভের ফলে বাংলা তথা ভারতের প্রশাসনিক ব্যবস্থায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনগত বৈধতা প্রতিষ্ঠিত হয়। এখানে রটা কেটে দেবে। এরপরে পয়েন্টস লিখবে নবাবের ক্ষমতা হ্রাস। ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় নবাবের ক্ষমতা হ্রাস পেয়েছিল। বাংলায় নবাবের ক্ষমতা হ্রাস পেয়েছিল। নবাব সম্পূর্ণভাবে ইংরেজ কোম্পানির উপর নির্ভরশীল হয়ে নামসর্বস্ব শাসকে পরিণত হয়েছিলেন। এরপর হেডিং করবে দ্বৈত শাসনের সূচনা। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয়েছিল। এখানে এটা র হবে। এই ব্যবস্থায় নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, আর কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার। বাস্তবে ছিল ক্ষমতাহীন দায়িত্ব, অপরপক্ষে কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। এরপরের পয়েন্টস লিখবে অর্থনৈতিক গুরুত্ব। কোম্পানির দেওয়ানি লাভের আর্থিক গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। মুঘল সম্রাটকে বার্ষিক 26 লক্ষ টাকা এবং বাংলার নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা দেওয়ার পর উদ্বৃত্ত রাজস্ব কোম্পানির হাতে থাকে। এই বিপুল অর্থকে কাজে লাগিয়ে ইংরেজরা তাদের বাণিজ্যকে বৃদ্ধি করেছিল। এখানে একটা র করে দেবে। এরপরে পয়েন্টস লিখবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রসার। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার রাজস্বের লভ্যাংশ ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হতো। ফলে ইংল্যান্ডের ধনভাণ্ডার পূর্ণ হয়েছিল, যা সেখানকার শিল্প বিপ্লবের সহায়ক হয়েছিল। অনেক ঐতিহাসিক বলেন বাংলার সম্পদ ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। এর পরের প্রশ্ন দেখো, বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। উত্তরটা হবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের
দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। এরপরে পয়েন্টস লিখবে দ্বৈত বা দ্বিকেন্দ্রিক শাসন। মুঘল আমলে প্রাদেশিক শাসনের দুটি প্রধান বিভাগ হলো, এক হচ্ছে নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, দুই হচ্ছে দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ও কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। কিন্তু প্রকৃতপক্ষে নবাবের প্রচুর দায়িত্ব থাকলেও তার কোনো ক্ষমতা ছিল না দাঁড়ি। অপরপক্ষে কোম্পানির প্রচুর ক্ষমতা ছিল অথচ কোনো দায়িত্ব ছিল না। এরপরের পয়েন্টস লিখবে প্রবর্তনের কারণ। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের কারণ হলো বাংলার প্রশাসনিক বিষয়ে ইংরেজদের অনভিজ্ঞতা। বাংলার অর্থ বা রাজস্ব শোষণ করাই ছিল ইংরেজদের মূল লক্ষ্য। এরপর হেডিং করবে ফলাফল। আর্থিক শোষণ। বাংলায় কোম্পানির আর্থিক শোষণ চরম আকার ধারণ করেছিল 1764-65 খ্রিস্টাব্দে। এরপর একটা দাঁড়ি দেবে। রাজস্ব আদায় হয়েছিল 1,13,00,000 টাকা এবং 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর কোম্পানি আদায় করেছিল 2,20,00,000 টাকা। এরপর হেডিং করবে 76-এর মন্বন্তর। দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানির শোষণের ফলে বাংলায় 1770 খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর সৃষ্টি হয়েছিল। এতে বাংলার 1/3 এখানে তৈরি হবে। 1/3 লোক অনাহারে প্রাণত্যাগ করেছিল। দেখে 6 নম্বর প্রশ্ন দেখো 76-এর মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল লেখো। উত্তর হবে 1176 বঙ্গাব্দে এবং 1770 খ্রিস্টাব্দে বাংলাদেশে এক মহা দুর্ভিক্ষ ও মন্বন্তর ঘটে, যা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। এরপর দাঁড়িয়ে দেবে। এর বিভিন্ন কারণ ছিল এবং এর ফলাফল ছিল সুদূরপ্রসারী। এরপর হেডিং করবে কারণ। চড়া হারে রাজস্ব আদায়। মুঘল ও নবাবী আমলে ভূমি রাজস্বের হার ছিল উৎপাদনের 1/3। দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য হয় যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। কোম্পানি নিযুক্ত নায়েব সুবা রেজা খাঁ ও সিতাব রায় প্রজাপীড়ন চালিয়ে রাজস্ব আদায় করেন, ফলে বিগত বছরের তুলনায় মন্বন্তরের বছরে রাজস্ব আদায় বেশি হয়। এরপর হেডিং করবে অনাবৃষ্টি। বাংলার চাষবাস প্রকৃতি নির্ভর ছিল। 1768 খ্রিস্টাব্দে কম বৃষ্টিপাতের কারণে ধান নষ্ট হয়ে যায়। 1769 খ্রিস্টাব্দে অনাবৃষ্টির কারণে এখানে একর হবে। অনাবৃষ্টির কারণে চাষবাস হয়নি। 1770 খ্রিস্টাব্দে কম বৃষ্টির জন্য অল্প ফসল হলেও কোম্পানি রেজা খাঁ ও অসাধু ব্যবসায়ীরা খাদ্য মজুত করে, ফলে খাদ্য সংকট দেখা দেয়। এরপরে পয়েন্টস লিখবে রোগ ব্যাধি। খাদ্যের অভাবে ক্ষুধার জ্বালায় মানুষ গাছের পাতা, মরা পশুর মাংস, এমনকি মানুষের মাংস খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে। পুকুরের জল দূষিত হয়ে যায়, ফলে কলেরা, গুটি বসন্ত রোগ মহামারী রূপ নেয় এবং গ্রামের পর গ্রাম মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর হেডিং করবে ফলাফল। মৃত্যু। এই মন্বন্তরের ফলে বাংলায় 1/3 মানুষের মৃত্যু ঘটে। এরপরে পয়েন্টস লিখবে কৃষি শিল্পে বিপর্যয়। মাঠের পর মাঠ চাষের কাজ বন্ধ হয়ে জমি পতিত হয়ে পড়ে, বন জঙ্গলে পরিণত হয়। বহু শিল্পী ও কারিগরের মৃত্যু হওয়ায় কুটির শিল্পের বিপর্যয় ঘটে। এরপরে পয়েন্টস লিখবে অর্থ সংকট। কৃষি শিল্প বাণিজ্যে বিপর্যয় ঘটলে কোম্পানির রাজস্ব থেকে আয় কমে যায়। প্রবল অর্থ সংকটের মুখে পড়ে কোম্পানি। এরপর দাঁড়িয়ে দেবে। ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করে। এই সূত্রে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপরে পয়েন্টস লিখবে দ্বৈত শাসনের অবসান। এই বিপর্যয়ের কারণ হিসাবে চিহ্নিত করে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থার এখানে অবসান ঘটায়। কোম্পানি এদেশের শাসন দায়িত্ব নিজ হাতে গ্রহণ করে। আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু খুব ভালোভাবে এই প্রশ্নগুলো পড়বে। আর আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি। পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।